চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল পিএসজি ভার্সেস ইন্টার মিলান। আপনার দল কোনটা? ইন্টারন্যাশনালকে আমি এগিয়ে রাখতে চাই। ইউরোপের ওয়ান অফ দ্য এলিটস চ্যাম্পিয়ন্স লিগের বিচারে 3বার চ্যাম্পিয়ন্স লিগ জিতে ফেলেছে। আপনি তাকেই তো হয়তো এগিয়ে রাখবেন পিএসজির এগেইনস্টে নাকি? কিন্তু যে দলটা এই সিজনে এইরকম ফুটবল খেললো, যারা ট্রেবল পূরণের খুব কাছাকাছি, সেই পিএসজিকে আপনি যেভাবে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছেন, সেই সুযোগ কি আছে? সিমন ইনজাগিকে আপনি একটু হালকা ডিসরেসপেক্ট করছেন। কাপ ফাইনালে সিমন ইনজাগির কোনো বিকল্প নেই। লাস্ট আগে সুপার কোপা, ইতালিয়ান কাপ মিলে 5টা কাপ জিতেছেন। ওয়াই নট চ্যাম্পিয়ন্স লিগ? একবার চ্যাম্পিয়ন্স লিগের রানার আপও হয়েছেন। লুই এনরিকে যেবারই চ্যাম্পিয়ন্স লিগ জেতেন সেবার ট্রেবলটাও পূরণ করেন। এত খাটো করার কোনো সুযোগ বোধ হয় নাই। আমার মনে হয় আমরা আমাদের জায়গায় ফিরে যাই। ঠিক আছে, আমি প্রমাণ করছি ইন্টারন্যাশনাল কেন সুপিরিয়র চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল জেতার ক্ষেত্রে আপনি পিএসজির পাল্লায় ফু দিতে পারেন। কতদূর নেওয়া যেতে পারে নৌকা দেখা যাক। প্রিভিউ, চ্যাম্পিয়ন্স লিগ প্রিভিউ, দ্য বিগ ফাইনাল প্রিভিউ। পিএসজি আর চ্যাম্পিয়ন্স লিগ এই দুটোকে আপনার কাছে দুই মেরুর দুই বস্তু মনে হতে পারে। এমনটা মনে হওয়া অস্বাভাবিক নয় একেবারেই। এই সিজন যখন শুরু হলো তখন হয়তো আপনি নিশ্চয়ই কল্পনা করেন নাই যে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চলে যাবে। আপনি হয়তো চ্যাম্পিয়ন্স লিগের প্রথম 4টা লিগ ফেজের ম্যাচ শেষেও এটা ভাবতে পারেন নাই যে এই পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে দাঁড়াবে। তারা একটা সময় চ্যাম্পিয়ন্স লিগের লিগ ফেজ থেকেই বাদ পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল। ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের প্রত্যাবর্তনের শুরু, যে ম্যাচে তারা 2-0 গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিয়েছিল। এরপর থেকে পিএসজিকে আর পেছন ফিরে তাকাতে হয় নাই। ঘরোয়া লিগ তারা জিতেছে, তারা তাদের লিগ কাপও জিতেছে। এখন তাদের সামনে ট্রেবল জয়ের স্বপ্ন, যেটা মোটে এক ম্যাচ দূরত্বের। এই পিএসজিকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে 2011 সালে ফিরতেই হবে। আপনাকে চিনতেই হবে নাসের এল খেলাইফিকে, যার টাকায় বা যার অর্গানাইজেশনের টাকায় শেষ পর্যন্ত পিএসজির এমন দাপট। 2011 সাল থেকে এখনো পর্যন্ত এই ক্লাবটা প্রতিবারই চ্যাম্পিয়ন্স লিগে যাওয়ার সময় হুঙ্কার দিয়েছে। তারা দলে লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপেদের মতো ফুটবলারদেরকে যেমন ভিড়িয়েছে, একই সঙ্গে ডেভিড বেকহ্যাম, সেই জলাতান ইব্রাহিমোভিচ, এডিনসন কাভানির মতো তারকা ফুটবলার দলে ভিড়িয়ে তারা বারবারই চেষ্টা করেছে কিভাবে ফ্রেঞ্চ লিগ আর ফ্রেঞ্চ কাপের বাইরে একটা ইউরোপিয়ান ট্রফি জেতা যায়। সেই স্বপ্নের খুব কাছাকাছি 2020 সালে গিয়েও শেষ পর্যন্ত বায়ার্ন মিউনিখের কাছে তাদের ওই ফাইনালে হারতে হয়েছিল, আর বায়ার্ন পূরণ করেছিল ট্রেবল। কেন নাসের এল খেলাইফি গুরুত্বপূর্ণ? 2020-এর ওই ঘটনা যদি মনে থাকে তাহলে আপনার ইউরোপিয়ান সুপার কাপের কথাও মনে থাকার কথা, যেটা ইউরোপিয়ান সুপার লিগ নামে খুব নাম ডাক কেড়েছিল। এবং একটা সময় শোনাই যাচ্ছিল যে বিদ্রোহ করে মোটামুটি ইউরোপের বড় ক্লাবগুলো নতুন একটা টুর্নামেন্টের ফরম্যাট চালু করবে। সেই দলগুলোর ভেতরে ছিল না এই ভদ্রলোকের দল পিএসজি। তারা কখনোই চায়নি আলাদা করে একটা সুপার লিগ তৈরি হোক। তার কারণটা কি? কারণ এই ভদ্রলোক নিজেও ইউএফার এক্সকো মেম্বার। এইটাই হচ্ছে কথা। তার আরও মালিকানায় কি আছে? তার মালিকানায় আছে বেইন স্পোর্টস, মানে তিনি এই চ্যাম্পিয়ন্স লিগের একটা ব্রডকাস্টারের অংশ, তিনি আবার একটা ক্লাবের মালিক। এই নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে। এই যে বায়ার্ন মিউনিখের সঙ্গে পিএসজি খেলতে যে গেল, বায়ার্ন মিউনিখের মাঠে যে ম্যাচটা হয়েছিল, সে ম্যাচে তাকে কেন্দ্র করে আলাদা করে বিদ্রূপ করেছিল বায়ার্ন মিউনিখের সমর্থকেরা। বোঝাই যাচ্ছে ইউরোপে তিনি খুব বেশি পছন্দনীয় কেউ নন, কিন্তু তিনি এই প্যারিসিয়ানদের কাছে হয়তো খুব প্রত্যাশার, খুব ভালোবাসার একজন লোকে পরিণত হবেন যদি এবার পিএসজি শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগটা ঘরে তুলতে পারে। আপনাকে এবার একটু পেছন ফিরিয়ে নিয়ে যাই মাত্র 2 বছর আগের কথা, যখন লিওনেল মেসির বাড়ির সামনে গিয়ে পিএসজি সমর্থকদের একটা অংশ প্রতিবাদ করলো। এবং প্রতিবাদের ব্যাপারটা এরকম ছিল যে তারা দলে নেইমার বা লিওনেল মেসির মতো তারকা ফুটবলারকে চান না, তারা চান এমন কাউকে যারা পিএসজির ওই ব্যাজের জন্য নিজের সবটুকু নিংড়ে দিয়ে খেলবে। ওই আলট্রাসদের কথা শেষ পর্যন্ত শুনেছিলেন নাসের এল খেলাইফি। এরপরে মেসি, নেইমার দুজনই পিএসজি ছাড়া হয়েছিলেন। তার পরের বছর গিয়ে কিলিয়ান এমবাপেকেও দল ছাড়া করেছিলেন। তিনি অবশ্য দল ছাড়া করতে চান নাই, তিনি দলে রাখতেই চেয়েছিলেন। কিলিয়ান এমবাপেই নিজে শেষ পর্যন্ত থাকেন নাই। এরপরে নতুন প্রজেক্টে হাত, যে প্রজেক্ট তাদেরকে নিয়ে গেছে স্বপ্ন ছোঁয়ার খুব কাছাকাছি।
এবং নাসের এল খেলাইফির কপালটা এবার খুলে যেতে পারে, কারণ যে মাঠে খেলা সেই মিউনিখের একটা অদ্ভুত রেকর্ড আছে, যে রেকর্ড আমাদেরকে বলছে প্রতিবার যখন মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হয়েছে ততবারই আমরা একটা নতুন উইনার পেয়েছি, অর্থাৎ যাদের এর আগে কখনো চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয় নাই। সেই 1979 সাল থেকে আপনি আসতে পারেন নটিংহ্যাম ফরেস্টকে দিয়ে, যে যাত্রাটা বা যে গল্পটা শুরু হয়েছিল। এরপরে ফ্রান্সের আরেক ক্লাব মার্শেই 1993 সালে মিউনিখের ফাইনালে জিতেছিল, আর তাদের অপোনেন্ট ছিল মিলানের আরেক ক্লাব এসি মিলান। ইন্টারেস্টিং তাই না? বরুসিয়া ডর্টমুন্ড মিউনিখের মাঠে জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগ। চেলসি 2012 সালে তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগটা জিতেছিল ওই মিউনিখে, তাও আবার বায়ার্ন মিউনিখকে হারিয়ে দিয়ে। চেলসির ততদিন পর্যন্ত এর আগে কোনো রকম কোনো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ছিল না। 2025 সাল আমাদেরকে রেখেছে একটা প্রশ্নবোধক চিহ্নের সামনে। রিফাত মাসুদ পিএসজি খেলাইফি এবং তার প্রভাব নিয়ে অনেক কথা বলেছেন, যে কেন তার ভিশনের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 2020 সালের পর আবারও 2025 সালে এসে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে ইন্টারের বিপক্ষে। তবে ইন্টারের ভিশনটাও বোঝাটা এই কনটেক্সটে খুব জরুরি, যে ইন্টার কেন এরকম একটা আউটলায়ার টিম হয়েও 2 বছরের মধ্যে আবারও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছে। আপনি 2 বছর আগে ফেরত যান, সেই 2022-23-এর ইস্তানবুলের ফাইনালে ম্যানচেস্টার সিটির সঙ্গে এই ইন্টারন্যাশনালে খেলেছিল, এবং সেই স্কোয়াডে যে 11 জন খেলেছিলেন তার মধ্যে 8 জন কিন্তু এই 2024-25 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলছেন। কিন্তু সেই ফাইনালে 1-0 গোলে হেরে যাওয়ার পরও ইন্টারের মেঘে, ইন্টারের আকাশে দুর্দশার ঘনঘটা লেগেই ছিল। কিংবা আপনি আবারও ফেরত যেতে পারেন 2010 সালে, যখন ইতালির লাস্ট কোন টিম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল জিতেছিল, তাদের এলিট টিম হিসেবে জোজে মরিনিও একটা ট্রেবল জিতিয়েছিলেন ইন্টারন্যাশনালেকে। তারপর কি হয়েছিল? ঋণের জর্জরিত দশা, ঋণের দুরবস্থা, স্কোয়াডের বাজে পারফরমেন্সের পর 2011 থেকে 2017-18 সাল পর্যন্ত এই ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করতে পারেনি। তারপর চ্যাম্পিয়ন্স লিগে খেলা শুরু করার পর গ্রুপ স্টেজে কয়েকবার বাদ পড়তে হয়েছে। ইউরোপা লিগের ফাইনালে তারা খেলেছিল, কিন্তু সেখানেও তাদেরকে হারতে হয়েছিল। তাহলে কেন এই ইনফ্লুয়েন্সটা এত ইম্পর্টেন্ট, যে কারণে ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আরেকবার খেলছে? তার একটা বড় রিজন, সেটা হচ্ছেন ইন্টারের চেয়ারম্যান বেপে মারোত্তা। বেপে মারোত্তা যখন ইন্টারের চেয়ারম্যান হয়ে আসলেন, তার ট্রান্সফার পলিসিগুলো খুব দুর্দান্তভাবে কাজ করেছে। কারণ যখন 2022-23 চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা শেষ হলো, ইন্টার এর যে ওনার ছিল সুনিং গ্রুপ, তাদেরকে লিকুইডিফাই করে দেওয়া হলো। তারপর সেখান থেকে ওক ট্রি ইন্টারের মালিকানা বুঝে নিল। সেখানে লিকুইডিফাই করে দেওয়ার পর বেপে মারোত্তার ইন্টেলিজেন্ট ট্রান্সফার বিজনেস, এর আগেও তিনি করেছেন। হাকান শালহানুগুলুকে তিনি মিলান থেকে উড়িয়ে এনেছেন ফ্রি ট্রান্সফারে। তিনি এই ডোমফ্রিজকে এনেছেন মাত্র 15 মিলিয়ন পাউন্ডে, যেখানে যখন আশরাফ হাকিমি এখন পিএসজিতে খেলছেন, তাকে 71 মিলিয়ন পাউন্ডে পিএসজির কাছে বেচে দেওয়া হয়েছিল। কিংবা সেই ফাইনালে যে আন্দ্রে ওনানা চ্যাম্পিয়ন্স লিগে চমৎকার পারফরমেন্স করেছিলেন, তাকে 55 মিলিয়ন পাউন্ডে ছেড়ে দেওয়া হলো ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে। অথচ এই যে ইয়ান জমার যে এই চ্যাম্পিয়ন্স লিগে এতগুলো সেভ করেছেন, তাকে খরচ করেছেন মাত্র তাকে আনতে 6 মিলিয়ন ইউরো। এবং সেই ভিশন অনুযায়ী ধরে ইন্টারন্যাশনালে গত মৌসুমে তারা 20তম স্কুদেত্তি জিতেছে, এবং তারপর এবার ইন্টারন্যাশনাল একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলছে আরেকবার সিমন ইনজাগির অধীনে। সিমন ইনজাগি, বেপে মারোত্তা এবং ইন্টারের সবগুলো ট্রান্সফার পলিসি মিলে এই ইন্টার যেভাবে এবারে চ্যাম্পিয়ন্স লিগে ন্যাভিগেট করেছে, অল্প একটা পয়েন্টের জন্য সেরিয়াটা তারা খুইয়েছে, কিন্তু এই ইন্টার এই মঞ্চে থাকাটা অবশ্যই ডিজার্ভ করে। কপাল খোলার জন্য এর চেয়ে ভালো কেউ বোধহয় আর হয় না। যদি ওপাশে থাকেন সিমোনে ইনজাগি, তো এ পাশে আছেন ম্যাডম্যান লুই এনরিকে। আপনি এই ছবিটা দেখে বলতে পারেন যে তিনি আসলে কোথায় দাঁড়িয়ে আছেন। ছবির নিচের অংশটা আপনাকে দেখাতে পারছি না। ছবির নিচের অংশে মাঠ, যে মাঠে প্র্যাকটিস করছে পিএসজির ফুটবলাররা। তিনি যেখানে দাঁড়িয়ে আছেন ওটা একটা ক্রেন। এই ক্রেনের কাজটা কি? এই ক্রেনের কাজ হচ্ছে তিনি মাঠে একটা আস্ত ক্রেন ঢুকিয়েছেন, কারণ তিনি চান যখন কোনো প্লেয়ার মাঠে যখন ট্রেনিং চলছে, তখন যদি কেউ কোনো ভুল টুল করে বসেন, তাহলে তিনি ওই ক্রেন ধরে নিচে নেমে আসবেন। ক্রেন কন্ট্রোল করার জন্য তার আবার আরেকজন অ্যাসিস্ট্যান্ট আছেন, তিনি ওইটা নামিয়ে আনেন, এবং স্বয়ং লুই এনরিকে আকাশ থেকে নিচে নেমে আসেন, ওই প্লেয়ারকে শাসান, ভালো হলে ভালো বলেন, এরপর আবার তিনি ওই ট্রেনে করে উঠে যান। তখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই ট্রেনের দরকার কি? এটা তো আপনি ডাগ আউট থেকে করতে পারেন প্র্যাকটিস সেশনে। তিনি বলেছেন যে ওপর থেকে জিনিসপত্র আরো ভালো দেখা যায়, আর ট্রেনটা থাকলে তিনি যে কোনো সময় যে কোনো প্লেয়ারের কাছে চলে যেতে পারেন। এই যুক্তি আপনি খণ্ডাবেন কি করে? এই ভদ্রলোক যে কাজগুলো করেন তার ভেতর আরেকটা অদ্ভুত কাজ আছে। তিনি মাঝে মধ্যে জুতো ছাড়া খালি পায়ে ওই মাঠ ভরে হেঁটে বেড়ান।
এটার পেছনে তার অবশ্য একটা দর্শন আছে। দর্শন হচ্ছে আপনি যতখানি প্রকৃতির কাছে থাকবেন, ওই ঘাস যখন আপনার শরীরে লাগবে তখন আপনি ওই ব্যাপারটা খুব ভালো অনুধাবন করতে পারবেন যে কী জন্যে, কী কারণে আপনি এই পরিশ্রমটা করছেন। লুই এনরিকে এখন এই পিএসজির বস। ওই যে বলা হচ্ছিল না যে কিলিয়ান এমবাপে চলে গেছেন রিয়াল মাদ্রিদে এই সিজনের শুরুতে, তারপরে এই লুই এনরিকে যখন জানতে পারলেন যে এমবাপে চলেই যাচ্ছেন, এনরিকে এমবাপেকে ধরে রাখার চেষ্টাও করেন নাই। তিনি এই প্লেয়ারকে বলেছেন তুমি চলে যাও, আমার তোমাকে দরকার নাই। এই হচ্ছে তার ক্যারেক্টার। তিনি নিজে একটা ট্রেবল জিতেছেন 2015 সালে, এবং এবার যদি তিনি আরেকটা ট্রেবল পূরণ করতে পারেন পিএসজির হয়ে, সেটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য তো হবেই। দুটো আলাদা ক্লাবের হয়ে ট্রেবল জেতার এক অনন্য রেকর্ডের ভাগিদার তিনিও হবেন। এই রেকর্ডে আপনি পেপ গুয়ার্দিওলাকে নিশ্চয়ই খুঁজে পান। পেপ গুয়ার্দিওলা আর তিনি তো আসলে একই জায়গার মানুষ, মানে বার্সেলোনা তাদের নারী নক্ষত্রের ভেতরে আছে, যদিও তিনি রিয়াল মাদ্রিদেও খেলেছেন ইন্টারেস্টিংলি। এবং এই যে তার কোচিং ক্যারিয়ার শুরু হয়েছিল সেটাও বার্সেলোনা বি টিম দিয়ে। লোকে বলেন পেপ গুয়ার্দিওলাই তাকে কোচিংয়ে নিয়ে এসেছিলেন। তার ভেতরে কিছু পাগলাটে স্বভাব আছে, তার ভেতরে একটা, তিনি মিডিয়া পছন্দ করেন না একদমই, তিনি এটা জোরে সোরে আবার বলেনও। তিনি তার কোচিং ক্যারিয়ার যেভাবে শুরু করেছিলেন 2015 চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে, যখন তিনি বার্সেলোনা ক্লাবটা ছেড়ে গেলেন, তারপর থেকে সেটা উল্টো রথে যাত্রা শুরু করেছিল। এরপরে যখন তিনি স্পেন জাতীয় দলে যোগ দিলেন, সেখানে তিনি খুব একটা সাফল্য পান নাই। 22 বিশ্বকাপে তার যাত্রাটা থেমেছিল রাউন্ড অফ 16-এ আশরাফ হাকিমের মরক্কোর কাছে হেরে। এরপরে তার পিএসজিতে আসার পরও লোকের মন ওই অর্থে ভরছিল না, কারণ ইউরোপিয়ান সাকসেস তো তারা পাচ্ছিল না। কিন্তু এই সিজনে এনরিকে এমন এক ব্লুপ্রিন্ট ফলো করেছেন যেটা আমাদেরকে 2015-র সেই বিখ্যাত বার্সেলোনাকে মনে করিয়ে দিচ্ছে, এবং লোকে এটা এক বাক্যেই স্বীকার করে নিচ্ছেন যে লুই এনরিকের দল এই মুহূর্তে ইউরোপের বেস্ট। কেন বার্সার থেকে বেস্ট? কারণ তারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আছে এবং তারা চ্যাম্পিয়ন্স লিগটা জিততে পারে। এই ডিমন অফ পিয়াচেনজা যাকে ডাকনাম দেওয়া হয়েছিল, তিনি পিয়াচেনজায় তার জন্ম, সিমোনে ইনজাগির এবং লাৎসিওতে একটা বড় প্লেইং ক্যারিয়ার তিনি কাটিয়েছেন। তিনি এই কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে বলছেন যে তিনি স্বপ্ন দেখেছিলেন যে একটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনি খেলতে চান প্লেয়ার হিসেবে, সেটা তার কপালে জোটেনি। কিন্তু তার দলকে তিনি 3 বছরের মধ্যে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠিয়েছেন। এই দলটাকে ইন্টারন্যাশনালকে যখন তিনি দায়িত্ব নিলেন, তখন আন্তোনিও কন্তে দল ছেড়ে দিয়েছিলেন, কারণ ট্রান্সফার বিজনেসে তখন মালিকানারা যেভাবে ন্যাভিগেট করতে চাচ্ছিল, তারা কস্ট কাট করতে চেয়েছিল এবং তাদের যত বড় প্লেয়ার রয়েছে তাদের বেচে দিয়ে সেই বেচার টাকা দিয়ে ইন্টারকে চালাতে চাচ্ছিল। অথচ কন্তে সে ব্যাপারে নারাজ ছিলেন। কিন্তু এই সিমোনে ইনজাগি আসার পর মনেই হয়নি যে এই ইন্টার কোনো সমস্যা হয়েছে। এই ইন্টারন্যাশনালে আসার পর অলরেডি সিমোনে ইনজাগি 6টা ট্রফি জিতে ফেলেছেন। 20তম যে স্কুদেত্তোটা এসছে ইন্টারন্যাশনালে, সেটাও সিমোনে ইনজাগির হাত ধরে এসছে। এসি মিলানকে সেই রাতে হারিয়ে এসছে। এই সিজনটাতেও প্রায় অলমোস্ট তিনি নাপোলিকে পেগ ডাউন করে তিনি স্কুদেত্তোটা জিতেই ফেলতে পারতেন 21তম। কিন্তু যেখানে নাপোলির চাইতে ইন্টারন্যাশনালে 19টা ম্যাচ বেশি খেলেছে সব কম্পিটিশন মিলে, সেখানে সিমন ইনজাগি শেষ পর্যন্ত হার মানতে হয়েছে তাকে। অথচ এই সিমন ইনজাগি যথেষ্ট ভালো একজন ম্যান ম্যানেজার, এবং সিমন ইনজাগি যেহেতু একজন স্ট্রাইকারের রোলে খেলতেন লাৎসিওতে, তার মাথায় ওই সেটআপটা রয়েছে যে তার 2 ম্যান স্ট্রাইক পার্টনারশিপকে তিনি কিভাবে কাজে লাগাতে চান, লাউতারো থেকে তিনি কিভাবে বেস্টটা বের করে আনতে পারবেন, কিনা মার্কাস থুরাম তাকে কিভাবে সাহায্য করতে পারবেন, সেই ব্যাপারটা বা ওই ম্যান ম্যানেজমেন্টের জায়গা থেকে সিমন ইনজাগি অনেক প্রশংসা কুড়িয়েছেন। এবং তার যে ট্যাকটিক্যাল স্টাইল অফ প্লে আছে, ভাই কোনো দুনিয়ার কোনো জায়গায় এখন 2 ম্যান ফরওয়ার্ড লাইন আপ নিয়ে কেউ খেলে সাফল্য আনতে পারে না, যেটা সিমন ইনজাগি করে দেখিয়েছেন। তার যেই ফ্লুইড ডিফেন্স এবং মিডফিল্ড লাইন আপটা রয়েছে, সেই লাইন আপের যে কম্বিনেশনগুলো রয়েছে টোটাল ফুটবলের সঙ্গে কাতেনাচ্চিওর, এই সম্মেলনটা আর কোনো কোচের পক্ষে করা সম্ভব নয়। সিমন ইনজাগি প্রেস কনফারেন্সে এসে বলছে তিনি এই ম্যাচটা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা যেহেতু 3 বছরে দ্বিতীয়বারের মতো পাওয়া গেছে, এই সুযোগটা তিনি কাজে লাগাতে চান। যেহেতু স্কুদেত্তোটা জেতা হয়নি, তিনি এই মোমেন্টটা, এই চ্যাম্পিয়ন্স লিগটা তিনি উপহার দিতে চান সান সিরোতে থাকা ইন্টারের ভক্তদের জন্য, মিলানের ভক্তদের জন্য যারা ইন্টারন্যাশনালের ভক্ত। অথচ সিমন ইনজাগির ভবিষ্যৎটা কিন্তু এখনো একটু দোনমনো দোলাচলে রয়েছে। সৌদি আরব থেকে তার একটা বড় অফার রয়েছে, তিনি সেটা শুনবেন কিনা সেটা এখন আমাদের জানা নেই। তবে এর চাইতে বড় প্ল্যাটফর্ম আর হতে পারে না চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়ে ইন্টারকে সেই আবারও এলিট ক্লাবের প্রমাণটা করে দেখানো, সেটাই এখন সিমোনে ইনজাগির সামনে রয়েছে। খুব স্বাভাবিকভাবেই পিএসজিকে 2টো ম্যাচ বেশি খেলতে হয়েছে ইন্টার মিলানের তুলনায়। 16টা ম্যাচ তারা খেলেছে এবং এই 16 ম্যাচের 10টায় তারা জিতেছে, অর্থাৎ
যেমনটা আমরা শরীফুল হকের কাছ থেকেও দেখছি যে 10 ম্যাচ জিতেছে ইন্টার মিলান। একই ঘটনা লুই এনরিকের পিএসজি এর জন্য সত্যি। এখন কথা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে গেলে 10টা ম্যাচে জিততে হবে কিনা এটা বলছি না, কিন্তু এবারের ঘটনাটা কাকতালীয়ভাবে এটাই ঘটেছে। আপনি এই ডেটাগুলো দেখতে পারেন, 33টা গোল তারা করেছে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের চেয়ে বেশি গোল একমাত্র আছে বার্সেলোনার, এর চেয়ে বেশি গোল কেউ করে নাই। বার্সেলোনা ফাইনালে নাই, ফাইনালে আছে পিএসজি, তারা 15টা গোল কনসিড করেছে। এখানে অবশ্য শরীফুল হকের ইন্টার মিলান এগিয়ে গেছে। ডিস্টেন্স কাভার্ড এই জায়গায় একটা বিস্তর ফারাক আছে ইন্টার মিলানের তুলনায়, সেটা নিয়ে আমরা কথা বলবো। 59% বল পজিশন, আপনি এটাকে 60% বল পজিশন বলতে পারেন। লুই এনরিকের এই অবসেশনটা আছে, বল পজিশন তাকে রাখতেই হবে, যেটা আবার সিমোনে ইনজাগির ভেতরে নাই। সিমোনে ইনজাগির কাছে বল পজিশন এত বড় ব্যাপার নয়। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই ম্যাচে পিএসজি বল পজিশনে হয়তো এগিয়ে থাকবে অনেক বেশি ইন্টার মিলানের তুলনায়। ইন্টার মিলান ট্রানজিশনে হিট করার চেষ্টা করতে পারে পিএসজিকে। সেভ 44টা, ক্লিন শিট আছে 6টা, অর্থাৎ এই ক্লিন শিটেও এগিয়ে আছে ও পাশে থাকা ইন্টার মিলান। যদি আপনি ওই কথাটা মানেন যে ডিফেন্স আপনাকে ট্রফি এনে দেয়, তাহলে সেই হিসেবে আপনাকে ইন্টার মিলানকে হয়তো এগিয়ে রাখতে হবে। কিন্তু বার্সেলোনার সঙ্গে ইন্টার মিলান যে পরিমাণ গোল কনসিড করেছে, এরপরে পিএসজির সঙ্গে তাদের ওই ব্যাপারটা খুব একটা বোধহয় কাজেও দিচ্ছে না। এবারে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারন্যাশনালে কিভাবে উঠে এসছে সেটাও একটু দেখে নেওয়া ভালো, যে তাদের রান ইনটা কিরকম ছিল। এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে 14টা ম্যাচ তাদেরকে খেলতে হয়েছে, যেহেতু কোয়ালিফিকেশন রাউন্ডটা তাদেরকে খেলতে হয় নাই রাউন্ড অফ 16-এ ওঠার জন্য, তাই দুটো ম্যাচ ইন্টারন্যাশনালকে একটু কম খেলতে হয়েছে। যেটা চোখ কপালে তোলা সমীকরণ সেটা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগে 10টা ম্যাচ ইন্টারন্যাশনাল জিতেছে, মাত্র একটা ম্যাচ তাদেরকে হারতে হয়েছে সেই গ্রুপ স্টেজে বায়ার লেভারকুজেনের সঙ্গে। এবং এই 10টা ম্যাচ জেতার রেকর্ড ইন্টারন্যাশনালের সবচেয়ে বেশি রেকর্ড চ্যাম্পিয়ন্স লিগে। এর আগে একবারই মাত্র তারা 9টা ম্যাচ জিতেছিল, এবারের রেকর্ডটা সবচেয়ে বেশি। তাদের যে মেট্রিকগুলো রয়েছে, 26টা গোল করা, 56টা সেভ, 8টা ক্লিন শিট, ইয়ান জমারের মাত্র 11টা গোল কনসিড করা। তবে ডিস্টেন্স কাভারের ক্ষেত্রে ইন্টারন্যাশনালে তাদের একটু বুড়ো বয়স্ক স্কোয়াড নিয়ে একটু কম ডিস্টেন্স তারা কভার করেছে দৌড়ে, এবং বল পজিশনের সংখ্যাও তাদের একটু কম। এই স্ট্যাটগুলো দেখলে একটু পরিষ্কার হয়ে যাবে কেন ইন্টারন্যাশনালে একটা লপসাইডেড দল হয়েও কেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা এসছে। তারা ডিস্টেন্স কভার করেছে, সেই মেট্রিকে তারা অনেক নিচে বসে আছে। তারা পজিশন রেখেছে, সেই পজিশন মেট্রিকেও তারা অনেক নিচে বসে আছে। অ্যাটেম্প নেওয়ার ক্ষেত্রে ইন্টারন্যাশনাল যথেষ্ট কঞ্জুস, কিন্তু এটাই আপনাকে প্রমাণ করে দিচ্ছে যখন এক্সজির কাউন্টটা আপনি দেখবেন বা এক্সজি অ্যাটেম্পটা কনভার্ট করার রেশিওটা দেখবেন, সেখানে ইন্টারের অবস্থানটা অনেক হাই। এবং একই সঙ্গে ডিফেন্স রেটে, ডিফেন্স ওয়ার্ক রেটে ইন্টারের যে অবস্থানটা সেটাও অনেক উপরে অবস্থান করছে। ইন্টারের রান আপটা কেমন ছিল চ্যাম্পিয়ন্স লিগে? সেই একটা হার ছাড়া খুব একটা মুখ কালো করে তাদের ঘরে ফিরতে হয়নি। বায়ার লেভারকুজেনের ম্যাচ ছাড়া তাদের মূল যাত্রাটা ফেইনুর্ডদের সঙ্গে যখন গেল, ফেইনুর্ডকে ন্যাভিগেট করতে খুব একটা কষ্ট তাদেরকে করতে হয়নি। দুই লেগ মিলে ম্যাচ এবং ড্রামা শুরু রাউন্ড অফ 16-এর পর কোয়ার্টার ফাইনাল থেকে বায়ার্ন মিউনিখের সঙ্গে সেই সেকেন্ড গোলটা ফ্রাত্তেসির, যেখানে বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে ইন্টার প্রায় ড্র নিয়ে ফিরে আসছিল। ফ্রাত্তেসি নিশ্চিত করেছিলেন যে সেই ম্যাচটা বায়ার্ন মিউনিখের মাঠে গিয়ে ইন্টারন্যাশনালে জিতে আসবে। লাউতারো মার্তিনেজের সেই দুটো গোল, যেখান থেকে সেট পিস থেকে তারা গোলটা পেল, এবং সেই ঐতিহাসিক লাউতারো মার্তিনেজের ছবিটা সান সিরোতে আপনি দেখেছেন। সেখানে বায়ার্ন মিউনিখকে তারা পার করলো, সেই ম্যাচটা ড্র করে অ্যাগ্রেগেট স্কোর লাইনে। তারপর অ্যাবসলিউট সিনেমা, বার্সেলোনার সঙ্গে দুই লেগ মিলে 7-6। আচেরবি যদি ওইখানে না থাকতেন, তিনি জানতেন না তিনি ওখানে কি করছেন, তারপরও রোনালদো নাসারিওর মতো একটা ফিনিশ করেছেন আচেরবি। এবং ফ্রাত্তেসি আরেকবার গোলটা করে তিনি সান সিরোকে আলিঙ্গন করলেন, সান সিরো তাকে আলিঙ্গন করলো। সেই দুর্ধর্ষ একটা অ্যাবসলিউট সিনেমার সেমিফাইনাল ম্যাচ খেলে ইন্টারন্যাশনালে এসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যখন ইন্টার খেলছে, তাদের স্কোয়াড এজটা এবারের চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বুড়ো বয়স্ক স্কোয়াড, যে কারণেই ইন্টারন্যাশনালে সবচেয়ে অদ্ভুত টিম, তাদের স্কোয়াডের বয়স সবচেয়ে বেশি। অ্যাভারেজ এজ প্লেইং টাইম অনুযায়ী 30.3, যেখানে পিএসজি স্কোয়াড এজটা চতুর্থ সর্বনিম্ন বা চতুর্থ সর্বোচ্চ নিচের দিক থেকে মাত্র 25 বছর, অর্থাৎ ফোর্থ ইয়াংগেস্ট স্কোয়াড নিয়ে সবচেয়ে বুড়িয়ে যাওয়া স্কোয়াডের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে এই দলটা। কিন্তু যখন আপনি গেম স্টেট বিবেচনা করতে যাবেন, ইন্টার এবং পিএসজির একটা অদ্ভুত মেট্রিক আপনাদের চোখের সামনে আসবে। ইন্টার যে এই 14টা ম্যাচ খেলেছে, এই 14টা ম্যাচের মধ্যে মাত্র 16 মিনিট, অর্থাৎ তাদের প্লেইং টাইমের মাত্র 1% তারা হেরে যাওয়ার পজিশনে ছিল। এর বাইরে তারা বেশিরভাগ সময় জেতা কিংবা ড্র করার অবস্থায় ছিল। এই মেট্রিকটা আবার পিএসজির ক্ষেত্রে
14% তারা হেরে যাওয়ার পজিশনে ছিল। এখন ইন্টারের একটা বড় শক্তির জায়গা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের সেট পিস রেকর্ডটা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ যে 9টা গোল তারা করেছে তার মধ্যে 4টাই তারা সেট পিস থেকে করেছে, বায়ার্ন মিউনিখের সঙ্গে এবং বার্সেলোনার সঙ্গে মিলিয়ে। এবং এই সেট পিস ন্যাভিগেট বা নেগোশিয়েট করতে আর্সেনালের সঙ্গেও বেশ কষ্ট হয়েছিল দনারুমার। লিভারপুলের সঙ্গেও একই অবস্থা ছিল, অ্যাস্টন ভিলার সঙ্গেও একই অবস্থা ছিল। দনারুমাকে আপনি সেট পিসে কাবু করতে পারবেন, মার্কিনিও সেট পিস ডিফেন্ড করতে একটু তাকে খাবি খেতে হয়েছে এর আগে, যেখানে সেট পিসের এই রেকর্ডটা ইন্টারের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং একই সঙ্গে তারা সব কম্পিটিশনে এই মৌসুমে সেট পিস থেকে গোল করেছে 15টা। তিনি জানেন যে আচেরবি কিংবা বাস্তনি, বিশেক কিংবা মাঝখানে ওই জায়গাটাতে যখন দিমার্কো ক্রসগুলো ফেলেন একদম সেন্ট্রাল অফ দ্য বক্সে, সেগুলোকে কনভার্ট করার জন্য সবসময় বক্স প্রেজেন্স ইন্টারের থেকেছে। অর্থাৎ ইন্টারের একটা বড় অস্ত্রের জায়গা এই সেট পিসগুলো। একটা জায়গায় নিশ্চিতভাবে শরীফুল হকের তুলনায় এই দল এগিয়ে, অর্থাৎ পিএসজি ইন্টার মিলানের চেয়ে, সেটা হচ্ছে এই ডিস্টেন্স কভার্ড। এইটা দিয়ে আলটিমেটলি এই ফাইনাল ডিসাইড হবে কিনা জানি না, কিন্তু এইটা একটা মেজর টকিং পয়েন্ট। আমি প্রেটি শিওর যে এটার সঙ্গে শরীফুল হক নিজেও অ্যাগ্রি করবেন। এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন্স লিগে এখনো পর্যন্ত 1894 কিলোমিটার ডিস্টেন্স কভার করেছে পিএসজি, অন্যদিকে ইন্টার মিলান 1284, 600 কিলোমিটারের মতো আপনি যদি মোটা দাগেও ধরেন অলমোস্ট একটা তফাৎ। পিএসজি তো তুলনামূলকভাবে অনেক বেশি তরুণ, তরুণ ফুটবলাররা আরও বেশি দৌড়াবেন, এইটাই খুব স্বাভাবিক। এবং বেশি যারা দৌড়ায় সাধারণত তারাই ওই ম্যাচে বলটা বেশিবার দখলে পায়। এখানেই আসে প্রেসিং আর কাউন্টার প্রেসিং এর ব্যাপারটা। যখন আপনি বল লুজ করছেন, মানে আপনার পায়ে বল নাই, আপনি যখন অপোনেন্টের কাছ থেকে বল ফেরত চান, তখন আপনি কি করতে পারেন? আপনার দৌড়ানো ছাড়া তো আর কোনো গতি নাই। ওই যে আপনি দৌড়টা দিচ্ছেন, ওটাই হচ্ছে আলটিমেটলি ডিস্টেন্স কভার্ড। ইন্টারের স্কোয়াডটা কিরকম হবে, প্লেইং 11 কিরকম হবে, মোটামুটি আপনি সবাই জানেন। সেমিফাইনাল যে স্কোয়াডটা শুরু করেছিল সেই স্কোয়াডটাকেই আপনি একদম হুবহু কপি পেস্ট করে দিতে পারেন। সামনে লাউতারো মার্কাস তুরামের পার্টনারশিপ, মিডফিল্ড এবং উইং ব্যাক মিলে দিমার্কো, ডামফ্রিজ একদিকে, মিখিতারিয়ান শালানোগ্লু এবং বারেলা, পেছনে বাস্তনি, আচেরবি এবং সঙ্গে আমরা ধরে নিচ্ছি যদিও পাওয়া ফিট রয়েছেন বিশেক, শুরু করবেন ম্যাচটাতে। সিমন ইনজাগি প্রেস কনফারেন্সে বলেছেন তিনি একদম 100% ফিট একটা স্কোয়াড চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের জন্য পাচ্ছেন। এবং একদম পেছনে গোলকিপার পজিশনে ইয়ান জমার। তাদের যে এই স্কোয়াড ডাইনামিক 3-5-2 বা যেটা ডিফেন্সিভ সিচুয়েশনে 5-3-2 বা 5-3-1-1 হয়ে যায়, সেটা একটু ব্যাখ্যা করা দরকার আছে। ইয়ান জমার এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে গোল কনসিড করেছেন মাত্র 10টা, কিন্তু অথচ তার গোল কনসিড করার কথা ছিল 16টা। তিনি সবগুলো ম্যাচ মিলে, বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার ম্যাচ মিলে অনেকগুলো এক্সজি প্রিভেন্ট করেছেন। এবং সেটা এক্সজির মেট্রিক যদি আপনি একসঙ্গে করেন ক্যালকুলেটরে, তবে তিনি অন্তত 6টা গোল প্রিভেন্ট করেছেন গোল মুখ থেকে। ইয়ান জমার হ্যাজ বিন আনডাউটেডলি দ্য বেস্ট কিপার ইন চ্যাম্পিয়ন্স লিগ দিস সিজন। দনারুমা ভার্সেস জমারের এই ডুয়েলটা বেশ জমে উঠবে, এটা নিয়ে আলাদা করে আর বলার দরকার নেই। ইন্টার মিলানের 11 যেমনই হোক না কেন, সেটা নিয়ে কিছু জায়গায় হয়তো কাটা ছেঁড়ার সুযোগ আছে। আর পিএসজি 11 আপনি জানেন যে এখানে কি কি ঘটতে পারে। এইখানে ফরমেশনের অত রকম কম্বিনেশন নাই, এখানে একটাই ফরমেশন 4-3-3। জিয়ানলুইজি দোনারুমা তিনি এই যে ইংলিশ ক্লাবগুলোকে একটার পর একটা বাদ করে দিয়ে পিএসজি যে টুর্নামেন্টের এই পর্যন্ত এলো, সেখানে তিনি ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। টাই ব্রেকারের সেই হেরোইক্সের কথা নিশ্চয়ই আপনি ভুলে যান নাই। লিভারপুলের সঙ্গে, অ্যাস্টন ভিলার সঙ্গে হি প্লেইড আ ভাইটাল রোল। খেলেন নাই, মানে গোলকিপিং করেছেন। এরপরে গিয়ে আমরা দেখলাম যে সেমিফাইনালের কথা বলেন, সব জায়গাতে তার একটা বড় ধরনের প্রভাব আলটিমেটলি হেল্প করেছে তার দলকে এই ফাইনাল পর্যন্ত চলে আসতে। এবার যদি দুই ফুল ব্যাকে আসি, এক পাশে আশরাফ হাকিমি, অন্য পাশে মেন্দেস, এই দুই ফুল ব্যাক সম্ভবত এবারের টুর্নামেন্টের অন্যতম সেরা। বোঝাই যাচ্ছে যে এটা একটা লর্ড অফ দ্য উইংসের ম্যাচ হতে পারে। উইঙ্গাররা যতখানি প্রভাব খাটাতে চাইবেন এই ম্যাচে, তাদের সবসময় এটা মাথায় রাখতে হবে যে দুই দলেই উইং ব্যাকস আর ফুল ব্যাকসরা ওয়ার্ল্ড ক্লাস। পাচো এবং মার্কিনিউস বল রিকভারিতে হাইয়েস্ট এবারের ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে তাদের এই দুই সেন্টার ব্যাক। বোঝা যাচ্ছে যে কোথা থেকে তারা বলটা রিকভার করছে, কোথা থেকে রিসাইকেল করে তারা অ্যাটাকে উঠছে পিএসজি। মিডফিল্ডে আসেন ভিতিনিয়া, নেভেস, ব্রুইজ, সবাই এই সিজনের অন্যতম সেরা মিডফিল্ডের দাবিদার। আমার চোখে এইবারের চ্যাম্পিয়ন্স লিগের সেরা মিডফিল্ড হচ্ছে এই পিএসজির, এবং তাদের ওই মিডফিল্ডটা অপারেট করে বলেই সামনে এবং পেছনের সঙ্গে তাদের ওই সিনক্রোনাইজেশনটা একদম প্রপারলি ঘটে। এখানে একটাই কনফিউশনের জায়গা যে ব্র্যাডলি বারকোলা নাকি দুয়ে, কাকে আসলে শেষ পর্যন্ত এনরিকে বেছে নেবেন।
এটা প্যাটার্নের উপর ডিপেন্ড করছে। আর কাভারাজকেলিয়া এই মিড সিজনে পিএসজিতে এসে চ্যাম্পিয়ন্স লিগটা জিতে যাওয়ার খুব খুব কাছাকাছি। আর ওপরে তো আছেন উসমান দেমবেলে, যাকে তাড়া করছে একটা ব্যালন ডিওর। দেমবেলেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার 9-এ, এই দলটা নাম্বার 9 ছাড়াই খেলছে। গনসালো রামোস পরে গিয়ে নামেন, তিনি প্রপার নাম্বার 9, কিন্তু তিনি তো নাম্বার 9 নয়। তাহলে এই নাম্বার 9 ছাড়া আসলে পিএসজি কি করে অপারেট করছে? তার ভেতরে আমার মনে হয় উসমান দেমবেলের এই কথার ভেতরে সব রকম যুক্তি আছে। এনরিকেকে তিনি পুরো কৃতিত্বটা দিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, আমি অনেক বদলেছি, বিশেষ করে আমার পজিশনে, আমার খেলার ধরন, সব কিছুই। কোচ আমাকে অনেক পরামর্শ দেন, আর হ্যাঁ, আমি খেলাতে বেশ কিছু পরিবর্তন এনেছি, যদিও আমার স্বভাব সুলভ স্কিল এখনও ব্যবহার করছি, আর তাতেই কাজে দিচ্ছে। মাঠের যে কোনো প্রান্তে ছুটে বেড়ানোর স্বাধীনতা কোচ আমাকে দিয়েছেন। নাম্বার 9-এই যে আমাকে থাকতে হবে এমন না। তাকে যে নাম্বার 9-এ থাকতে হচ্ছে না, এটাই তার সাফল্যের পেছনে কারণ। এইটা আবার দেমবেলে ব্যাখ্যাও করছেন। এই দেমবেলে পিএসজির মেইন ম্যান হয়েছেন যখন কিলিয়ান এমবাপে চলে গেছেন। তারপরে আপনি তো একটা দলে 2 স্বাধীন পাখি রাখতে পারেন না, এবং শেষ পর্যন্ত এই স্বাধীনতাই সম্ভবত খুঁজছিলেন উসমান দেমবেলে, যে স্বাধীনতার তাড়নায় তাকে শেষ পর্যন্ত বার্সেলোনা ছেড়ে পিএসজিতে আসতে হয়েছিল। ফার্স্ট সিজনে পারেন নাই, সেকেন্ড সিজনে পেয়েছেন, এবং তখন তিনি নিজের পটেনশিয়াল আলটিমেটলি বোধহয় মিট করতে যাচ্ছেন। খুব কাছাকাছি তিনি আছেন। অনেক তো প্রশংসা বাক্য হলো, উইকনেসটা বলি। পিএসজি যে কাজটায় একটু দুর্বল সেটা হচ্ছে সেট পিস ডিফেন্ডিংয়ে, এবং ইন্টার মিলান সেট পিস থেকে তাদের যে ফুটবলার আছে, স্পেশালি সেন্টার ব্যাকরা, তাদের যে হাইট, সেটা তাদের একটা বড় অ্যাডভান্টেজ। এই ম্যাচে যদি আপনি দিন শেষে দেখেন যে পুরো ম্যাচ শেষে একটা সেট পিস পার্থক্য করে দিয়েছে এবার চ্যাম্পিয়ন্স লিগে, মোটেই অবাক হবেন না, কারণ এটা ঘটতেই পারে, এবং কিছু কিছু দিক থেকে সেটা অবশ্যম্ভাবীও আপনার কাছে মনে হতে পারে। আরেকটা জায়গায় তাদেরকে খুব সতর্ক হতে হবে, সেটা হচ্ছে যখন ওই যে বাস্তনির কথাটা আসবে, বাস্তনির যে সুইচ অফ প্লে, এপাশ থেকে ওপাশে প্রচুর পরিমাণ সুইচ অফ প্লে আপনি দেখতে পারবেন ইন্টার মিলানের কাছ থেকে। সেইটা আসলে কি করে এনরিকের দল নেগোশিয়েট করে, এইটা একটা দেখার বিষয়। আর্সেনাল সেকেন্ড লেগে মোটামুটি ভালোই করেছিল এই পিএসজির সঙ্গে, ওখান থেকে হয়তো কিছুটা শিক্ষা ইন্টার মিলান নিতে পারে। ইন্টার হয়তো বলটা অত চাইবে না। এবার ডিফেন্ডিংয়ের মূল অংশে আছেন, যদি আপনি আটকাতে চান ইন্টার মিলানকে, আপনার অবশ্যই তাদের অ্যাটাকিং ডুওকে আটকাতে হবে। এক হচ্ছেন লাউতারো মার্তিনেজ, আরেকজন মার্কাস তুরাম। তাদের কম্বিনেশন প্লে ঠেকাতে না পারলে আপনি এই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারবেন না। তারা যখন একজন বল পান, তারা তখন আরেকজনের খোঁজে থাকেন। এইটাকে ট্র্যাক করার জন্য ওই মিডফিল্ডটাকে খুব সতর্ক থাকতে হবে। ভিতিনিয়া যে কাজটা অনেকটা সময় জুড়ে করেছেন, সেই কাজটা তাকে করতে হবে। এই 3-5-2 ফরমেশনটা টিক করে, বা অনেক বেশি চান্সেস ক্রিয়েশন কিন্তু হয় তাদের লেফট সাইড থেকে, যেই জায়গাটাতে দিমার্কো অপারেট করেন, এবং লাউতারোর সঙ্গে দিমার্কো মিখিতারিয়ানের একটা কম্বিনেশন আমরা দেখতে পারি। একই সঙ্গে ওই জায়গাটাতে বাস্তনি কিন্তু বল নিয়ে সামনে এগিয়ে যান। এই ডিফেন্সিভ এবং মিডফিল্ডের ফরমেশনের মূল ব্যাপারটা হচ্ছে মিডফিল্ডের যেই 3 জন রয়েছেন তারা একই সঙ্গে ইন্টারচেঞ্জ করেন। যদি বাস্তনি উপরে উঠে যান, তার সঙ্গে মিখিতারিয়ান কিংবা শালালোগলু তারা নিচে নেমে এসে জায়গাটা স্পেসটা কভার করেন। এই যে টোটাল ফুটবলের অ্যাপ্রোচের সঙ্গে কাতেনাচ্চিওর যে সিস্টেমটাকে সিমন ইনজাগি পারফেক্ট করেছেন, সেটা মূলত এই প্লেয়ারদের কম্বিনেশন বা রিলেশনশিপের উপর নির্ভর করে যে কে কোন স্পেসটা অকুপাই করছেন। দিমার্কো যদি সামনে থাকেন, মিখিতারিয়ান তার জায়গাটায় কভার করেন। যদি বাস্তনি সামনে চলে যান, শালানোগলু কিংবা মিখিতারিয়ান পিছনে এসে ওই জায়গাগুলো কভার করছেন। চ্যাম্পিয়ন্স লিগে এবারের মৌসুমে সবচেয়ে বেশি চান্সেস ক্রিয়েশন কিন্তু এই ফেদেরিকো দিমার্কো করেছেন, সেটা 16টা, এবং প্রায় 41% আক্রমণ চ্যাম্পিয়ন্স লিগে এসছে এই লেফট হ্যান্ড সাইড থেকে, দিমার্কো থেকে লাউতারো কিংবা দিমার্কোর সুইচ থেকে অন্য উইং ব্যাক পজিশনে ডুমফ্রিজ এসে বক্সে তিনি কনভার্ট করার চেষ্টা করেছেন বা গোলে শট নেওয়ার চেষ্টা করেছেন। স্পিকিং অফ ডুমফ্রিজ, লাস্ট লেগে, অর্থাৎ যে 2টা লেগ মিলে বার্সেলোনার সঙ্গে ইন্টার খেলেছে, 7-6 গোলে সেই থ্রিলারে 2টো গোল এবং 3টা অ্যাসিস্ট কিন্তু ডুমফ্রিজ করেছেন। এবং অক্সিলারি উইঙ্গার থেকে অক্সিলারি ফরওয়ার্ড পজিশনে ডুমফ্রিজ একটা ফ্রন্ট 3 ক্রিয়েট করেন যখন একদম সামনে আক্রমণে চলে যায় ইন্টারন্যাশনালে। একই সঙ্গে শালানোগলুর পজিশন হোল্ড আপ করার জন্য, মাঝখানে মিডফিল্ডে বল ধরে রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং একই সঙ্গে তিনি মিডফিল্ড থেকে এই 3 জনের সামনে পেছনে নেমে এসে অনেকগুলো ইন্টারসেপশন কিন্তু করেছেন, জানে যেন মিডফিল্ড থেকে ডিফেন্সে বল না যাবে। সেটা ইন্টারের মধ্যে সবচেয়ে বেশি 21টা ইন্টারসেপশন এসছে হাকান শালানোগলুর কাছ থেকে। বারেলা সবসময় ওই স্পিডটা মেনটেন করেন যেন ডিফেন্স থেকে মিডফিল্ড হয়ে ফরওয়ার্ড লাইনে বলের সাপ্লাইটা ভালো মতো থাকে। এবং বারেলা প্রচুর ড্রিবল করেছেন, স্পেসিফিকলি 14টা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের মধ্যে সর্বোচ্চ ড্রিবল কাউন্টটা নিকোলো বারেলাই, যিনি ওই
লিঙ্ক হিসেবে কাজ করেন ফরওয়ার্ড মিডফিল্ড এবং ডিফেন্ডারদের সঙ্গে। নাও দিস ইজ দ্য ম্যাচ ফর লাউতারো মার্তিনেজ, দ্য বিগ গেম প্লেয়ার। রাউন্ড অফ 16-এ গোল করেছেন, কোয়ার্টার ফাইনালে গোল করেছেন, সেমিফাইনালে গোল করেছেন। সেমিফাইনালে সেকেন্ড হাফে উঠে যাওয়ার পর তিনি 2 দিন পা নাড়াতে পারেননি। তিনি প্রেস কনফারেন্সের আগে একটা ইন্টারভিউ দিয়েছিলেন জেমস হোর্নকাসেলকে। তিনি সেখানে বলেছেন যে তিনি অঝরে কেঁদেছেন 2 দিন ধরে, কারণ তার পায়ে কোনো সেন্সেশন ছিল না। তিনি পুরোপুরি অ্যাড্রেনালিনের উপর বেস করে লাস্টের মোমেন্টগুলো দেখেছেন, যখন আচেবি গোল করেছেন পা খোঁড়াতে খোঁড়াতে গিয়ে সেলিব্রেট করেছেন। সেই লাউতারও বলছেন যে পার্সোনাল গ্লোরির একদম সরিয়ে, না ব্যালন ড'র, না চ্যাম্পিয়ন্স লিগে 10 গোলের ট্যালি পূর্ণ করা, কোনো কিছুই তিনি আপাতত চোখের সামনে রাখছেন না। তিনি চাচ্ছেন যে চ্যাম্পিয়ন্স লিগটা জেতার জন্য পার্সোনাল গ্লোরি ক্যান গো টু হেল। ক্যাপ্টেন হিসেবে তিনি সান সিরোর ভক্তদেরকে একটা বড় উপহার দিতে চান এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা জেতে। মার্কাস তুরাম আছেন তার পার্টনার হিসেবে। বেশি রাখতে চাই আশরাফ হাকিমিকে। আমি বলছি ম্যাচটা হতে পারে আসলে ওই যে লর্ড অফ উইংস, এবং এই উইংসের অন্যতম লর্ড হচ্ছেন আশরাফ হাকিমি। ডিফেন্ডিংয়ের কথা বলেন আপনি, তার অ্যাটাকিং সাইডের কথা বলেন, সব কিছু মিলিয়ে তার আসলে গেম চেঞ্জার হওয়ার একটা বিরাট এবং বড় সুযোগ আছে। প্রেডিকশনের কথা যখন বলছি, এত সব কথা বলে পিএসজিকে পিছিয়ে রাখা হয়তো উচিত হবে না। দেন এগেইন এই দলটার এক্সপেরিয়েন্স ইন্টার মিলানের চেয়ে ঢের কম, এবং এক্সপেরিয়েন্স আলটিমেটলি ম্যাটার করে এই ধরনের ম্যাচে। তবুও বোধহয় কোথাও কোথাও ভরসা পিএসজির ওপরেও রাখা যায়। রিফাত মাহমুদ বলে দিয়েছেন তার গেম চেঞ্জার আশরাফ হাকিমি এক্স ইন্টারন্যাশনালে। আমার গেম চেঞ্জার এই ম্যাচে আলেসান্দ্রো বাস্তোনি। ইন্টারের প্লে স্টাইল, ইন্টারের সব কিছু, ডিফেন্সে, মিডফিল্ডে এবং অ্যাটাকে সব কিছুতেই বাস্তোনির একটা বড় ভূমিকা আছে। লামিন ইয়ামালকে এবং তাদের ফরওয়ার্ড লাইনকে যেভাবে তিনি একাই আটকেছেন, এবং সেটাই আসলে পিএসজির ফ্রন্ট 3 বা ফ্রন্ট 4কে আটকাতে বাস্তোনি অ্যাজ আ জেনারেল, অ্যাজ আ ডিফেন্স জেনারেল বড় মুখ্য ভূমিকা পালন করবেন। তার ট্যাকেলের সংখ্যা ইন্টারের মধ্যে অন্যতম সবচেয়ে হাইয়েস্ট, এবং বল রিকভারি তিনি যেভাবে করে থাকেন, এবং সবচেয়ে বেশি টাচেস এবং পাসেস কিন্তু এই আলেসান্দ্রো বাস্তোনির। এই ম্যাচে 2 উইং ব্যাক বা দুই ফুল ব্যাকের কম্বিনেশন ঠেকানো এবং ফরওয়ার্ড লাইনের দেখে ঠেকানোর জন্য স্পেসিফিকলি ওই 3 জনকে, কভারাজকেলিয়া, দুয়ে বা বারকোলা এবং উসমান দেমবেলেকে আটকানোর জন্য এই বাস্তোনির উপর আপনাকে ভরসা রাখতে হবে। সিমন ইনজাগি জানেন তিনি কার উপর ভরসা রাখবেন। ইন্টারন্যাশনালে 7ম ফাইনাল খেলতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের। 3টা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল তাদের জেতা হয়ে গেছে, 4র্থটা কেন নয়। কোয়াড্রোপল জেতা হচ্ছে না, ট্রেবলও জেতা হচ্ছে না, তবে লুই এনরিকে ট্রেবল আটকানোর জন্য সিমনে ইনজাগি প্রস্তুত আছেন। ইতালির রয়্যাল এলিট ক্লাব হিসেবে আরেকটা চ্যাম্পিয়ন্স লিগ ইতালিতে নিয়ে আসতে প্রস্তুত আছে সিমনে ইনজাগির ইন্টারন্যাশনালে। তবে আপনার প্রেডিকশনটা জানিয়ে দিতে পারেন। আমি আমার বাজির ঘোড়া ধরছি ইন্টারন্যাশনালের উপর। আপনার বাজির ঘোড়া বা আপনার প্রেডিকশন কার উপর চ্যাম্পিয়ন্স লিগ জেতার বেলায় এবারের মিউনিখের ফাইনালে জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.